গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। আর গল্প পড়ে শোনাবো আমি, রোমানা নূপুর। টিভিতে একটি জনপ্রিয় সিরিয়াল চলছে। সর্বাণী এটা দেখে, কিন্তু শব্দ কমিয়ে দেখতে হয়। পাশের ঘরে রত্নাপ্রিয়া পড়ছে। টিভিতে তার আগ্রহ কম। বাসুদেব অফিস থেকে ফিরে চা খেয়ে আবার বেরিয়েছে। ইদানিং ওর তাসের নেশা হয়েছে। সর্বাণী এতে আপত্তি করে না, শুধু বলে 10টার মধ্যে ফিরে আসবে, একসঙ্গে খাবো। একটা পুরুষ মানুষের কোনো আমোদ প্রমোদ থাকবে না, এ তো হতে পারে না। আগে যখন তাস খেলতে যেত না, তখন বাড়ি ফিরে চুপচাপ বসে থাকতো। মেয়েকে পড়ানো ছেড়ে দিয়েছে অনেক দিন। আগে পড়াতে যেতে বাসুদেব এত সিরিয়াস হয়ে যেত, একটু বেচাল দেখলেই ধমকাতো। ধমক খেলে মেয়ে আরও ঘাবড়ে যেত, মাথায় কিচ্ছু ঢুকত না। বাসুদেবের জেদ বাড়ত। এত সামান্য জিনিস যে মেয়ে বুঝতে পারছে না, তার ভবিষ্যৎ অন্ধকার বলে ঘোষণা করত। সে এক নিদারুণ পরিস্থিতি। বাড়িতে যেন যুদ্ধের পরিবেশ। ছাত্র হিসেবে বাসুদেব ভালো ছিল, কিন্তু পড়াতে গিয়ে ছাত্রীকে সে নিজের সমকক্ষ ভেবে বসত। শেষ পর্যন্ত সর্বাণী তাকে অব্যাহতি দিয়েছিল, বলেছিল, অনেক হয়েছে, তোমাকে আর পড়াতে হবে না, আমি ভালো মাস্টারের খবর পেয়েছি, তিনিই পড়াবেন। বাসুদেব বিরক্ত হয়েছিল। তোমার মেয়েকে আমার চেয়ে বাইরের লোক ভালো পড়াবে? সর্বাণী বলেছিল, তা কখনো পারে? তুমি সারাদিন খেটে খুঁটে আসো, এর ওপর মেয়ের ঝক্কি নিলে সামলাবে কি করে? যা বুঝার বুঝেছিল বাসুদেব। হাঁপ ছেড়ে বেঁচেছিল রত্নাপ্রিয়া। তা সে মেয়ে 5টা স্টার পেয়ে পাশ করল তো। এখন প্রফেসরের কাছে পড়ে, আর এই নিয়েও বাসুদেব অশান্তি করেছিল। রত্নাপ্রিয়াকে সপ্তাহে 3 দিন যেতে হয় সাউথ সিটিতে, যেখানে তার অঙ্কের প্রফেসর থাকেন। সকাল 7:30 থেকে 9:30। সেখান থেকে বেরিয়ে সোজা কলেজ। কলেজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় 5টা বেজে যায়। বাসুদেবের আপত্তি এখানেই। যে মেয়ে সকাল 7টায় বেরিয়ে বিকেলে বাড়ি ফিরছে, তার চেহারা কদিন ভালো থাকবে? তাছাড়া রত্নাপ্রিয়া কখনো একা একা ট্রামে বাসে যাওয়া আসা করেনি। এসব করতে কার পাল্লায় পড়ে যাবে তা নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিল না। কিন্তু চিন্তা যে সর্বাণীর ছিল না তা নয়। কিন্তু মেয়ে যখন বলল তার কোনো অসুবিধে হবে না, আর ক্লাসের অনেক মেয়ে এই রুটিনে চলছে, তখন ব্যাপারটা মেয়ের ওপর ছেড়ে দিয়েছিল। কিন্তু বাসুদেবের ছাড়তে সময় লেগেছিল। প্রথম সে গোপনে রত্নাপ্রিয়াকে পাহারা দেবার জন্য অনুসরণ করত। সে প্রফেসরের বাড়িতে ঢুকে গেলে ফিরে আসত। যেহেতু ব্যাংকের চাকরি, তাই দেরি করার উপায় ছিল না। নইলে মেয়েকে কলেজে পৌঁছে তবে বাড়ি ফিরত। একদিন রত্নাপ্রিয়া তাকে দেখে ফেলে এবং প্রচণ্ড চেঁচামেচি করে। সে স্পষ্ট জানিয়ে দেয়, বাবা যদি আমাকে ফলো করে তাহলে আমি আর পড়াশোনা করব না। তারপর থেকে বাসুদেব যাওয়া বন্ধ করেছে, কিন্তু উদ্বেগ কমেনি। বাসুদেব সর্বাণীকে বলে, কবে কোন ছেলের মিষ্টি কথায় ভুলে তোমার মেয়ে ফেঁসে যাবে কে জানে, তখন কি হবে ভাবতে পারছি না। সর্বাণী বলে, হলে হবে, তুমি ঠেকাতে পারবে? বাহ, তাই বলে সাবধান হবে না? কিভাবে? এই উত্তর জানা নেই। কলেজে আর 5 জনের সঙ্গে দেখা হবেই, কথাও হবে। বন্ধুত্ব হলে আটকাবে কে? সর্বাণী অবশ্য মেয়েকে ডেকে সোজাসুজি বলে দিয়েছিল, দেখ, তুই এখন বড় হয়েছিস, এই বয়সে সব কিছু ভালো লাগে, এই জন্যই বেশিরভাগ মেয়েরা তোর বয়সে ভুল করে। কিন্তু আমি বলবো, আগে নিজেকে তৈরি কর, তারপর অন্য কথা ভাবিস। কি বলছো বুঝতে পারছি না, কি ভাববো?
অস্বস্তিতে পড়েছিল সর্বাণী। কলেজের ছেলেদের বেশি পাত্তা দিও না, জোরে হেসে উঠেছিল রত্নাপ্রিয়া। ধুর, ওদের এখনো ম্যাচিউরিটি আসেনি। মজার কথা হলো, এখন ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গিয়েছে। ইদানিং রত্নাপ্রিয়ার মধ্যে পরিবর্তন এসেছে, খুব গম্ভীর হয়ে গেছে, পড়াশোনায় সিরিয়াস। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোয় চিঠি লিখছে অহরহ, আর এইটাই সর্বাণীকে চিন্তায় ফেলেছে। একমাত্র মেয়ে যদি বিদেশে চলে যায় তাহলে কি হবে? সর্বাণীর এক মাসতুতো দাদা ইংল্যান্ডে পড়তে গিয়ে আর ফেরেনি, সেখানে মেম বিয়ে করে থেকে গেছে। এই মেয়ে বাইরে গেলে তাই করবে না এমন নিশ্চয়তা কোথায়? এই কারণেই সর্বাণী ওর বিয়ে দিতে চেয়েছিল। বাসুদেবকে বলতে সে নাকচ করে দেয় প্রস্তাব। এখন মেয়ের উপর বাবার প্রবল ভরসা, মেয়ে কোনো অন্যায় করতে পারে না। ও যত দূর পড়তে চায় তাই পড়তে দেবে সে। তারপর পছন্দ মতো চাকরি করুক, তখন দেখা যাবে বিয়ের কথা। সর্বাণী শ্বশুরমশাইয়ের দ্বারস্থ হয়েছিল, ভদ্রলোককে দলে টানতে পেরেছে ভেবে খুশিও হয়েছিল। কিন্তু শাশুড়ি যে সব বিগড়ে দেবেন তা কে জানত? মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু, এটা আর একবার প্রমাণিত হয়ে গেল। শ্বশুর শাশুড়ি রাজি হলে বাসুদেবকে সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারত সর্বাণী। এখন সে ঠিক করেছে ওই মেয়ের ব্যাপারে কোনো অভিমত দেবে না, যা হবার তা হোক। শ্বশুর শাশুড়ি সম্পর্কে তেমন কোনো অভিযোগ সর্বাণীর নেই। ওরা তাকে পছন্দ করে এনেছিলেন এই সংসারে, ভালো ব্যবহারও করেছেন। তবে যতদিন শ্বশুরমশাই সক্রিয় ছিলেন ততদিন তিনি যা ভালো মনে করতেন তাই সবাইকে মেনে নিতে হতো। বড় মেয়ের ঘন ঘন বাপের বাড়িতে আসা যেমন পছন্দ করতেন না, তেমনি সর্বাণীরও কয়েকটি নির্দিষ্ট উপলক্ষ ছাড়া যাওয়া নিষিদ্ধ ছিল। এই নিষেধ অবশ্য উনি মুখ দিয়ে উচ্চারণ করেননি, কিন্তু মেয়েকে যদি তার সামনে উনি বলেন, শোনো, এত ঘন ঘন তোমার এখানে আসা উচিত নয়, বিয়ে হয়েছে, স্বামীর সংসারই তোমার সংসার, আগে ওদের দেখবে তারপর আমরা। তখন মনে হয়েছে সর্বাণীকে ওই উপদেশ মনে রাখার ইঙ্গিত দিলেন। প্রথম প্রথম এই নিয়ে অশান্তি হয়েছে তার বাসুদেবের সঙ্গে। বাসুদেব পিতৃভক্ত, বাবা হাজার অন্যায় করুন তবু তিনি বাবা। সবসময় বলতো, এটুকু মানিয়ে নাও, কদিন আর আছেন। কিন্তু শ্বশুরের সঙ্গে সর্বাণীর কখনো সংঘাত হয়নি। যখন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়তেন তখন সে প্রাণ দিয়ে সেবা করেছে। নার্সিংহোম থেকে ফেরার পর শাশুড়িকে কিছু করতে দেয়নি। হয়তো সেই কারণেই সর্বাণী যা বলে তাতেই সায় দেন শ্বশুরমশাই, অথচ পরে সেটা পাল্টে যায়। হয়তো শাশুড়ির সঙ্গে আলোচনার পর আগের মত পাল্টান ভদ্রলোক। এই একটা ব্যাপারে খুব ঈর্ষা হয় সর্বাণীর। এত এত বছর ধরে ওদের প্রেম সত্যি দেখার মতো। ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও সেই প্রেমে ভাঁটা পড়েনি। ওই বয়স পর্যন্ত বেঁচে থাকলে বাসুদেবের সঙ্গে তার সম্পর্ক কি হবে ঈশ্বর জানেন। তার চেয়ে আগে চলে যাওয়া ঢের ভালো। বড় মেয়ে বা সর্বাণীকে বুদ্ধদেব যা বলতে পেরেছিলেন, ছোট মেয়েকে তা বলতে পারেননি। স্বামীর সঙ্গে মতে না মিললেই সে বাপের বাড়িতে চলে আসে। সর্বাণী এটা কিছুতেই মেনে নিতে পারে না। বাসুদেবও এ ব্যাপারে তার সঙ্গে একমত। কিন্তু ছোট বলেই এখনো সুরঙ্গমা মা বাবার দুর্বলতার সুযোগ নিয়ে যাচ্ছে। ইচ্ছে থাকলেও প্রতিবাদ করতে নিষেধ করেছে বাসুদেব। জায়ের সঙ্গে তার সম্পর্ক সহজ, একেবারে গালাগালি ভাব কখনো হয়নি, আবার দূরত্বও তেমন নেই। এই ব্যাপারে সর্বাণী শাশুড়ির কাছে কৃতজ্ঞ। ভদ্রমহিলা প্রত্যেকের হাড়ি আলাদা করে দিয়েছেন, আলাদা আলাদা ফ্লোরে থাকার ব্যবস্থা হয়েছে। হে যে কত বড় উপকারে লেগেছে তা এখন সবাই বুঝতে পেরেছে। অথচ মায়ের প্রস্তাব শুনে
প্রথমে বাসুদেবী বেঁকে বসেছিল। এ আবার কি কথা? বাবা মা ভাইয়ের সঙ্গে থেকেও আলাদা রান্না হবে? সে নাকি ভাবতেও পারে না। কিন্তু মনোরমা রাজি হয়নি, ভাগ্যিস হয়নি। দরজায় শব্দ হলো। টিভির আওয়াজ ছাপিয়ে শব্দটা তার কানে যাওয়ার কথা নয়, কিন্তু সিরিয়াল শেষ হতেই সর্বাণী টিভিটা বন্ধ করতেই শব্দটা শুনতে পেল। সে ঘড়ির দিকে তাকালো। মাত্র 9টা। আজ 1 ঘন্টা আগেই চলে এলো কেন? তাসের আড্ডা জমেনি? দরজা খুলতেই সুরঙ্গমা বলল, আচ্ছা বৌদি, তোমরা দরজা বন্ধ করে থাকো কেন বলো তো? সদর তো বন্ধ রয়েছে, বাড়ির ভেতর চোর আছে নাকি? অনেকক্ষণ ধরে শব্দ করছো বোধ হয়। হ্যাঁ, কেন? মেজাজ বেশ চড়ে গেছে। এসো। নিজের ঘরে নিয়ে এলো সর্বাণী ছোট ননদকে। বলল, বড্ড বেড়ালের উৎপাত শুরু হয়েছে তো, তাই ওটা বন্ধ রাখছি। কখন এলে? এই তো সন্ধেবেলায়। কর্তা কেমন আছেন? আমি জানি না, ওর কথা আমাকে জিজ্ঞাসা করো না। আবার কি হলো? আমি ডিভোর্স নিব বলে ভাবছি। দাদাকে জিজ্ঞাসা করো তো, ভালো উকিল জানা আছে কিনা। সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এই, এখানে বসো। এবার বলো কি হয়েছে। হাত ধরে বসালো সুরঙ্গমাকে। বললে তো তোমরা বিশ্বাস করবে না। মুখ ঘোরালো সুরঙ্গমা। বাহ, অবিশ্বাস কেন করব? তিনি আমাকে অবিশ্বাস করেন। ওর বন্ধুদের সঙ্গে কথা বললে হুল ফোটানো বাক্য বর্ষণ করেন। কেন আমি এই বয়সে সুন্দরী, শরীর ঠিকঠাক রাখার কি দরকার, বিউটি পার্লারে যাওয়া চলবে না, এসব তো দুবেলা শুনতে হয়। তার উপর কাজের লোক ছাড়িয়ে দিয়েছে টাকা খরচ হয়ে যাচ্ছে বলে। আসলে খাটিয়ে খাটিয়ে আমার হাড় মাস এক করে দিতে চায়। সুরঙ্গমা এক টানা বলে গেল, এ তো ভারী অন্যায় কথা। অন্যায় নয়, তুমি তবু বললে। মাকে বললাম, মা বলল মানিয়ে নে। মেয়ে মানুষকে সংসারে থাকতে গেলে ওরকম সহ্য করতে হয়। আচ্ছা বৌদি, মেজদা যদি তোমার সঙ্গে ওই ব্যবহার করতো, তুমি সহ্য করতে? প্রশ্নটা শুনে হেসে ফেলল সর্বাণী। তোমার মেজদার মুখটা ভাবার চেষ্টা করছি। ধুর, ওরকম বাক্য বলতেই পারবে না। তাও। সুরঙ্গমা দুপাশে মুখ ঘোরালো। মেয়ে ধারে কাছে নেই তো? ও ঘরে পড়ছে। গলার স্বর নামালো সুরঙ্গমা। আমি এখনো বুড়িয়ে যাইনি। আমার শরীরে চাহিদা আছে। লোকে শুনলে হয়তো নোংরা ভাববে, কিন্তু যা সত্যি তা তোমাকে বলছি। মাঝে মাঝে সারা রাত আমার ঘুম হয় না, কাঁদি, আর উনি পাশে শুয়ে ভোস ভোস করে ঘুমন জানো। সর্বাণী চমকে উঠল। সে কি? কতবার বলেছি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই যাবে না। তার নাকি লজ্জা করত। এটা আগে বলতো, এখন বলে ওসব বাজে খরচ করার কোনো দরকার নেই। ভাবো। সুরঙ্গমা বলল, শুধু এই গ্রাউন্ডে আমি ডিভোর্স পেয়ে যেতে পারি, তাই না? সর্বাণীর খারাপ লাগছিল। সে বলল, আমার ভাই আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু ডিভোর্স করলে তো এই সমস্যার সুরাহা হবে না। কেন হবে না? আমি আবার বিয়ে করব। হতভম্ব হয়ে গেল সর্বাণী। তার এই ছোট ননদটি সুন্দরী, স্বাস্থ্যবতী, 40-এর এপারে এসেও 30-এর ছবি ধরে রেখেছে। কিন্তু তাই বলে বাবা মা বেঁচে থাকতে ডিভোর্স করে আবার বিয়ে? সর্বাণীর সন্দেহ হলো কেউ ওকে উস্কাচ্ছে। কে? হয়তো গোবিন্দলালের কোনো বন্ধু, যার নজর সুরঙ্গমার উপর আছে। সে ঠিক করল, এখন নয়, ব্যাপারটা পরে ওর পেট থেকে বার করতে হবে। সে বলল, একটু মাথা ঠান্ডা করে এগোতে হবে, বুঝলে? মাথা ঠান্ডা রাখার কোনো উপায় নেই। দাদাদের নিয়ে কথা শোনায়, জানো, ছোটদা মদ খায় বলে কত কথা। মদ্য মাতাল। আমি তো বলেছি, মদ খেতে হিম্মত লাগে,
ভালো রোজগার করে তাই খায়। তোমার নেই তাই হিংসেই বুক টাটাচ্ছে। মেজদার সম্পর্কে কিছু বলেছে? না, সেটা বলবে না। মেজদার ব্যাংকে গিয়েছিল যে লোনের জন্য, মেজদাকে নিষেধ করে দেব ওকে যেন এক পয়সাও লোন না দেয়। তাহলে মেজদা বাদ। বর্দা সম্পর্কে নিশ্চয়ই তার কোনো কথা শোনানোর উপায় নেই, বললেও কেউ বিশ্বাস করবে না। আমি তো এতদিন তাই ভাবতাম বৌদি, বর্দা মেয়ে ছেলেদের ছায়া মারাতে চায় না, বিয়ে করেনি, সন্ন্যাসীর মতো জীবন কাটাচ্ছে। ওমা, আজ যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। এই খবরটা যেমন নতুন তেমনি অবিশ্বাস্য। শুদ্ধদেব যে এ বাড়িতে থাকে তা না জানলে টের পাওয়া যাবে না। নস্যি ছাড়া কোনো নেশা নেই, এবং সেটা মা বাবার সামনেও নেয় না। বিয়ের সময় সর্বাণী শুনেছিল ছেলের বড় ভাই বিয়ে করবে না বলে মেজ ভাইয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এসে দেখল মানুষটা সাঁতে পাঁচে নেই। আজ এতদিন বাদে নতুন করে কি গল্প তৈরি হলো তা জানতে কৌতূহলী হয়ে উঠল। বুঝলে, দাদার বিছানার পাশে একটা জানলা আছে। সারাক্ষণ ওই বিছানায় বসে জানলা দিয়ে তাকিয়ে থাকে। কেন থাকে জানো? উল্টো দিকের ফ্ল্যাট বাড়িতে একটা মোটা লম্বা বউ থাকে, বোধহয় নতুন এসেছে। সে বউটির চরিত্র ভালো নয়। ঘরের আলো জেলে সে পরপুরুষকে চুমু খাচ্ছে, জানলা খোলা রেখে কাপড় ছাড়ছে, বোঝো? আর দাদা সেসব দৃশ্য জুলজুল করে দেখে, সেই কারণেই ঘর থেকে বের হতে চায় না। হেসে গড়িয়ে পড়ল সুরঙ্গমা। নিজের কানকে বিশ্বাস করতে অসুবিধে হলো সর্বাণীর। ওরকম একজন আদর্শবান মানুষ এটা করতে পারে? সুরঙ্গমা বলল, এই বেলা বিয়ে দাও। বিয়ে কার? বুঝতে পারল না সর্বাণী। দাদার। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হব কেন? দাদার কি এমন বয়স? এখনো বেশ কয়েক বছর চাকরি আছে। এই যে রবিশঙ্কর ৬৯ বছর বয়সে বিয়ে করলেন, করেননি? হেসে ফেলল সর্বাণী। তোমার দাদাকে কে বিয়ে করবে? তুমি যদি মা বাবাকে রাজি করাও তাহলে আমি চেষ্টা করতে পারি। কী রকম? ওর মাসতুতো বোন সবিতার ননদ, বছর ৪২ বয়স, ডিভোর্সি, বাচ্চা হয়নি, সরকারি অফিসে চাকরি করে। বেচারা এখন খুব একা, ওটাই ওর মনের অসুখ। আমার সঙ্গে ভালো আলাপ আছে, স্বাস্থ্য ভালো, দেখতেও মন্দ না। চাকরি করে, একা বোধ করে, নিজের বর খুঁজে পায়নি। প্রথমবার তো নিজেই বিয়ে করেছিল, সেই ভুল যদি দ্বিতীয়বার হয় তাই আর নিজে এগোতে চায় না। কিন্তু যার বিয়ের কথা বলছো তিনি তো রাজি হবেন না। এখন হবে। যে দাদা মেয়েদের দিকে তাকাতো না, আমরা সামনে গেলে অন্যদিকে মুখ ফিরিয়ে কথা বলতো, সেই দাদা জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে অন্যের প্রেম দেখছে যখন, তখন একটু আপত্তি করলেও শেষ পর্যন্ত মাথা নোয়াবেই। বেশ, আগে মাকে বলো। এই একটা ব্যাপার আমি বুঝতে পারি না, মাও চায় না দাদা বিয়ে করুক। কেন? বড় বউ এলে ছেলে আর আগের মতো সেবা যত্ন করবে না এই ভয়েই? এই সুরঙ্গমা, কি যা তা বলছো? আমি যা সত্যি ভাবি তাই বলি, নিজের মা বলে রেখে ঠেকে বলবো কেন? আরে স্বপ্না, তুমি? দরজা খোলাই ছিল। ছোট বউ স্বপ্না কখন চলে এসেছে সুরঙ্গমা টের পায়নি। স্বপ্না বলল, কখন এলে? খুব জমিয়ে আড্ডা হচ্ছে যে। সম্পর্কে বড় হলেও সুরঙ্গমা সমবয়সী বৌদিকে নাম ধরেই ডাকে। মনোরমা এ ব্যাপারে আপত্তি করেছিলেন, শোনেনি সুরঙ্গমা। সর্বাণী জিজ্ঞাসা করল, কিছু বলবে স্বপ্না? প্রশ্নটির কারণ এই সময় স্বপ্না সাধারণত তাদের ফ্ল্যাটে আসে না। স্বপ্না হাসল, আজ একটা দারুণ খবর আছে। কী রে? এইমাত্র তোমার দেওর ফিরল। দাদা নাকি সন্ধ্যের পর পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের সামনে দাঁড়িয়েছিল, ও জোর করে গাড়িতে তুলে লিফট দিয়েছে। পার্ক স্ট্রিটে কি করছিল দাদা?
সুরঙ্গমা চেঁচালো। স্বপ্না বলল, সেইটাই রহস্য। যে মানুষ বিকেল বিকেল বাড়ি চলে আসে সে রাত্রির বেলায় পার্ক স্ট্রিটের মতো খারাপ জায়গায় যাবে কেন? সুরঙ্গমা সর্বাণীর দিকে তাকালো। শুনলে? তারপর স্বপ্নাকে জিজ্ঞাসা করল, সঙ্গে কেউ ছিল? কোনো মহিলা? না, একাই দাঁড়িয়েছিল। তোমার দাদাকে দেখে ও এমন অবাক হয়েছে যে কি বলবো। দাদাকে দেখে ভাবাই যায় না সন্ধ্যের পর পার্ক স্ট্রিটে যেতে পারে। স্বপ্নার চোখে মুখে কৌতুক ফুটে উঠল। সর্বাণী বুঝতে পারল না। কেন? তখন গেলে কি হয়? স্বপ্না বলল, তোমার দেওর বলে ওই সময় ওখানে স্ট্রিট গার্লদের দেখা যায়। যেসব পুরুষ একা দাঁড়িয়ে থাকে তারা ওদের জন্যই যায়। সঙ্গে সঙ্গে সুরঙ্গমা বলল, ছি 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 ছি, দুয়ে দুয়ে চার হয়ে গেল, দেখলে তো। চলো তোমরা আমার সঙ্গে, মাকে রাজি করাই। স্বপ্না কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সর্বাণী বলল, সুরঙ্গমা দাদার বিয়ে দিতে চায়। ধ্যাত! শব্দটা ছিটকে এলো স্বপ্নার জিভ থেকে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ঠিক আছে, তোমরা না যাও, আমিই যাচ্ছি। সুরঙ্গমা বেরিয়ে গেল আচমকা। বৌদিদের অসহযোগিতায় সে যে ক্ষুব্ধ হয়েছে এটা বুঝিয়ে দিয়ে গেল। সর্বাণী বলল, দাদাকে নিয়ে বড্ড বেশি মাথা ঘামাচ্ছে সুরঙ্গমা। পুরুষ মানুষ, বিয়ে থা করেনি, অন্যায় তো কিছু করছে না। এতদিন এই বাড়িতে এসেছি, একবারও আমার মুখের দিকে তাকায়নি। সম্ভ্রম করে কথা বলেছে, তাও খুব কম। নিজের সমস্যা নিয়ে না ভেবে সুরঙ্গমা দাদার কথা ভাবছে। নিজের সমস্যা মানে? আর বলো না, আবার মাথা গরম করে এসেছে। বোধহয় খুব ঝগড়াঝাঁটি হয়েছে। বলছে গোবিন্দলালকে ডিভোর্স করবে। সে কি? আটকে উঠল স্বপ্না। সত্যি? এখনও তো তাই বলে যাচ্ছে, কিন্তু কেন বলছে না? তাছাড়া স্বামী হিসেবে গোবিন্দলাল নাকি অক্ষম। যা চলে। স্বপ্নার চোখ বড় হলো। তুমি কি বললে? কি বলবো, ও যা ভালো মনে করে করুক। মাথার উপর বাবা মা আছেন। খারাপ কিছু আমার জন্য হলে সঙ্গে সঙ্গে পরের বাড়ির মেয়ে হয়ে যাব। যা বলেছ, আমি বাবা এসবের ধারে কাছে নেই। অদ্ভুত। গলাটা শুনে দুজনেই ফিরে তাকালো। রত্নাপ্রিয়া কখন ওদের পেছনে এসে দাঁড়িয়েছে কেউ টের পায়নি। রত্নাপ্রিয়া সামনে এলো। তোমরা এমন টিপিক্যাল বাঙালি হয়ে গেছো, এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। টিপিক্যাল বাঙালি মানে? সর্বাণীর গলার স্বর গম্ভীর। ছোট পিসি যতক্ষণ এখানে ছিল ততক্ষণ কি হেসে হেসে গল্প করছিলে? তখন দেখলে কেউ ভাবতেই পারবে না, চলে যাওয়া মাত্র তোমরা উল্টো কথা বলবে। সত্যি, যদি ভাবো ধারে কাছে থাকবে না, সেটা ছোট পিসির মুখের উপর বলে দিতে পারো নি? শরৎচন্দ্রের উপন্যাসে এইসব বাঙালি ছড়িয়ে আছে। তুই পড়াশোনা না করে কান পেতে আমাদের কথা শুনছিলি? না, তোমাদের গলার স্বরে পড়া থামাতে হয়েছিল। তাছাড়া আমার না পড়ার অপরাধটা নিশ্চয়ই তোমাদের এই ভূমিকার চেয়ে বড় নয়। স্বপ্না বলল, তুই মিছিমিছি রাগ করছিস রত্না। তোর পিসির কথা আমাদের না শুনে উপায় নেই, আবার আপন ভেবে এগিয়ে গেলেও বিপদ আছে। তোমাদের সঙ্গে আমার একটুও মেলে না। রত্নাপ্রিয়া নিজের ঘরে ফিরে গেল। চাকলাদারদের ফ্ল্যাটে গিয়ে জানা গেল জরুরি ফোন এসেছিল। রজতের শাশুড়ি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছে। সঙ্গে সঙ্গে মিসেস চাকলাদার এমন আপসেট হয়ে গেলেন যে তখনই রজতের শ্বশুরবাড়িতে না ছুটে উপায় নেই। যেন মেয়ে গেলেই মায়ের পা জোড়া লেগে যাবে। ফলে ওদের ফ্ল্যাটে আড্ডাটা জমল না। শুদ্ধদেবকে পৌঁছে বাড়ি ফিরে এলেই ওরা রওনা হয়ে গেল। তাই ট্যাক্সি নিয়ে সুদেব আজ বাড়ি ফিরে এসেছে তাড়াতাড়ি। এসে স্নান করে পাজামা পাঞ্জাবি পরে পাউডার মেখে জল গ্লাস বোতল নিয়ে আরাম করে বসেছে।
এই সময় মনে হলো বাড়িতে বসে টিভিতে চোখ রেখে মদ খাওয়ার আমেজ আলাদা, অনেক আরামের। স্বপ্না এক প্লেট কাজু এনে সামনে রেখে বলল, কি ব্যাপার, আজ যেন কোথায় যাবে বলেছিলে? ওকে বলতে হলো, এবং সেই সঙ্গে শুদ্ধদেবের ঘটনাটা। চাকলাদারদের গাড়িতে উঠে শুদ্ধদেব কীরকম জুবুথুবু হয়ে বসেছিল সেই গল্পও। সেটা শোনার পর স্বপ্নার দাঁড়ালো না। একটু আসছি বলে কোথায় যেতে পারে তা সুদেব জানে। পেটে ঢুকতে না ঢুকতেই কথাগুলো বড় বৌদিকে না শুনিয়ে সে স্বস্তি পাচ্ছে না। এককালে দাদাকে খুব ভালো মানুষ বলে মনে হতো সুদেবের, এখন মনে হয় না। ভদ্রলোক অতি নির্বোধ এবং এই সময়ে বাস করার উপযুক্ত নন। উচ্চাশাবিহীন অল্পে সন্তুষ্ট মানুষেরা এখন সত্যিই বিরক্তিকর। বিবেকানন্দ, সুভাষ বোস নিদেন পক্ষে মাদার টেরেসা হতে পারলে আলাদা কথা। ওই খ্যাতির চূড়ায় পৌঁছালে অনেক কিছু সহজেই ত্যাগ করা যায়। কিন্তু বেশিরভাগ মানুষ জন্মায়, বড় হয় এবং একসময় মারা যায়। কোনো ইতিহাসে দূরের কথা, পাড়ার লোকই পরের বছর তার কথা ভুলে যায়। ছেলেমেয়েরা বাৎসরিক কাজ মিটলে আর মনে রাখে না। এইসব মানুষেরা যে কদিন বাঁচবে সেই কদিন একটু আরামে যদি বেঁচে থাকে সেইটাই লাভ। নিজেকে কষ্ট দিয়ে, অন্যের জন্য ত্যাগ স্বীকার করে, অথবা সেই ভান দেখিয়ে যারা ভাবে মরলে স্বর্গবাস হবে, তাহলে তার মতো নির্বোধ কেউ নেই। মরার পর স্বর্গ নরকে যাওয়ার গপ্প শুনিয়ে মানুষকে ভীত করতে যারা তৎপর ছিলেন তারাই লাভবান হয়েছেন। শুদ্ধদেব অবশ্য স্বর্গ নরক নিয়ে ভাবে কিনা তা সে জানে না, কিন্তু ওরকম নিরীহ মানুষ এখনকার দিনে অচল। হুইস্কি খেতে ভালো লাগে সুদেবের। এ বাড়িতে কেউ তার আগে কখনো মদ খায়নি। দক্ষিণ কলকাতায় তো বটেই, উত্তরের অনেক বাড়িতে মদ খাওয়া যখন চা কফির সমগোত্র, তখন খামোখা কিছু পুরনো লোক এখনো নাক ছিটকে রয়েছে। স্বপ্নাও প্রথম প্রথম আপত্তি করত, কিন্তু চোখের সামনে সে দেখেছে সুদেব ৩-৪ পেগ খেয়ে স্বাভাবিকভাবে গল্প করে, ডিনার খায়, মাতলামো করে না। দেখে নিজের ভুল বুঝতে পেরেছে। আজকাল খুব কম মানুষই মাতাল হয়। যারা নিয়মিত মদ খায় তারা মাতালদের সহ্য করতে পারে না। এসব কথা অবশ্য বাবা মাকে বলা অর্থহীন। তবে ওরা যে জানেন তাও ঠিক, জানেন কিন্তু কিছু বলেন না। বাসুদেবের সঙ্গে তার অসদ্ভাব নেই, আবার নিত্যদিন গল্প করাও পোষায় না। ব্যাংকের মাইনে ভালো, কিন্তু কত ভালো। দাদার মতো ব্রিলিয়ান্ট ছাত্র ওই পর্যন্ত পৌঁছে থেমে গেল, অথচ তার সম্পর্কে কারো কোনো আশা ছিল না। স্কুল পর্যন্ত যে অতি সাধারণ, সে কী করে পরপর সিঁড়ি ভেঙে ম্যানেজমেন্টের উপরতলায় পৌঁছে গেল তাই নিয়ে নিশ্চয় আলোচনা হয়। হোক, কিন্তু এখানে সে থামবে না। মাসে ৩০,০০০ টাকা এখন কিছুই নয়। দ্বিতীয়বার গ্লাস ভরল সে। টিভিতে অর্ধনগ্না সুন্দরীরা নেচে চলেছে, এই দৃশ্য এখন নিশ্চয়ই কোটি কোটি মানুষ দেখছে। বুড়ো দাদু যুবতী নাতনির পাশে বসে যখন ওই পোশাক ও অশ্লীল ভঙ্গির হিন্দি গানের সঙ্গে নৃত্য দেখেন, তখন কোনো অন্যায় হয় না, রুচির বালাই থাকে না। দেখেও দেখছেন না, এমন ভাব করে বসে থাকেন বুড়ো খোকারা। অথচ মদ খেয়ে ভদ্রভাবে কেউ কথা বললেও গেল গেল রব ওঠে। এই কারণে তার অনেকবার মনে হয়েছে এখান থেকে চলে যাওয়ার কথা। ইচ্ছে করলে সে ক্যামাক স্ট্রিটে ফ্ল্যাট নিতে পারে। সুদেবের কোম্পানিতে যে স্ট্যাটাস, তাতে ওরকম জায়গায় ফার্নিশড ফ্ল্যাট পেতে অসুবিধা হওয়ার কথাই নয়। বেশ কিছুদিন ধরে তাকে একটা অসুবিধে ভোগ করতে হচ্ছে। শুধু পার্টিতে যাওয়াই নয়, পার্টি দেওয়ার সঙ্গে সম্মান জড়িয়ে আছে। কিন্তু তাদের এই পুরনো বাড়ির ৩ ঘরের ছোট ফ্ল্যাটে কেষ্টু বিষ্টু লোকদের নেমন্তন্ন করে আনা অসম্ভব ব্যাপার।
এখানে এলে তারা যেমন নাক সিটকাবে, তেমনি অস্বস্তি হবে তাদেরও। পার্টি মানে মদ্যপান, গাল গল্প, ডিনার এবং গুড নাইট বলে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া। যেহেতু একাই সব পার্টিতে যাব, কাউকে নেমন্তন্ন করব না, এটা তাদের সমাজে অচল। তাই সুদেবকে পার্টি দিতে হয় বড় ক্লাবে। চাকরির সূত্রে সে কলকাতার বেশ কয়েকটা বড় ক্লাবের মেম্বার। ক্লাবে পার্টি দেওয়াটা খুব শোভন নয়, কিন্তু সুদেবকে প্রচার করতে হয়েছে তার অসুস্থ বাবা মা সঙ্গেই থাকেন। অন্যের পার্টিতে নেমন্তন্ন থাকলে স্বপ্না কালে ভদ্রে যায়। ওই মধ্যবিত্ত মানসিকতা থেকে বলে, আমার ভাল লাগে না। কিন্তু সুদেব যখন ক্লাবে পার্টি দেয় তখন তাকে যেতেই হয়। সেজে গুজে ও অতিথিদের আপ্যায়ন করতে দিব্যি শিখে গিয়েছে। অবশ্য সেই সন্ধ্যায় যাওয়ার সময় বাড়িতে বলে যায় নেমন্তন্ন আছে। প্রথম দিকে সুদেবের দেওয়া পার্টিতে ও বৌদিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সুদেব আপত্তি করেছিল। ভুল করবে, বৌদির ওই আবহাওয়া স্যুট করবে না। আজ আবার নতুন করে মনে হলো কথাটা। রাসেল স্ট্রিটে কোম্পানির একটা ভালো ফ্ল্যাট এ মাসেই খালি হচ্ছে। মাকে বুঝিয়ে বললেই হয়ে যায়। না, এখানকার সংসার তারা তুলে নিয়ে যাবে না। শনি এবং রবিবার এখানে এসে থাকা যেতে পারে। গত মাসে মিসেস গাঙ্গুলি তাকে টিজ করেছেন। ভদ্রমহিলার স্বভাবই হলো মানুষকে বিব্রত করা, অথচ গাঙ্গুলি সাহেব মাটির মানুষ। 50 বছরের স্ত্রী কচি খুকি সেজে একটার পর একটা প্রেমের খেলা খেলছেন, এটা ভদ্রলোক দেখেও না দেখার ভান করেন। মিসেস গাঙ্গুলি বলেছিলেন, এই তুমি কি বলো তো, সে একঘেয়ে ক্লাবের খাবার আর তো ভালো লাগছে না ভাই। এবার ডাকলে বাড়িতে ডেকো, কেমন? অর্থাৎ মিসেস গাঙ্গুলি মা বাবার অসুস্থতাকে পাত্তা দিতে চাইছেন না আর। তৃতীয় গ্লাস শেষ হলে দেবপম সামনে এসে দাঁড়ালো। সুদেব বলল, ইয়েস মাই সন। তুমি কি হুইস্কি খাচ্ছ বাবা? কেন হঠাৎ এই প্রশ্ন? রয়্যাল চ্যালেঞ্জ খাবে, টিভিতে খুব ভালো বিজ্ঞাপন দেখায়। জো হুকুম। ছেলেকে কাছে টানল সুদেব। দেববাবু, ভাবছি এখান থেকে আমরা আরও বড়, আরও সুন্দর ফ্ল্যাটে উঠে যাব। তোমার আপত্তি আছে? আরও বড়? রাসেল স্ট্রিটে। রাসেল স্ট্রিট? সেখান থেকে মিডলটন স্ট্রিট কত দূর বাবা? একটুখানি, এই ধরো হেঁটে গেলে 3 মিনিট। বাহ, খুব ভালো হবে। আমার দুটো বন্ধু থাকে ওখানে। দেবপমের মুখ উদ্ভাসিত। তার এই বাড়ি ছেড়ে দিতে বিন্দুমাত্র আপত্তি নেই। এই সময় স্বপ্না ফিরল। তোমার কোটা হয়ে গেছে? কেন? তাহলে একসঙ্গে ডিনার করতাম। না, আরেকটু। তোমরা খাওগে, নো প্রবলেম। স্বপ্না কাঁধ ঝাঁকালো। আয় দেব। শোনো, স্টেডি থেকো, তোমার সঙ্গে অনেক কথা আছে, ইন্টারেস্টিং ব্যাপার। স্বপ্না ছেলেকে নিয়ে পাশের ঘরে চলে গেল। স্বপ্নের কথা বলার ভঙ্গিটা বেশ ভালো লাগলো সুদেবের। মেয়েরা ইচ্ছে করলেই সুন্দর হয়ে উঠতে পারে, কিন্তু সেই ইচ্ছেটা যে কেন ওদের হয় না। চতুর্থ গ্লাস যখন সে সবে শুরু করেছে তখন দরজায় শব্দ হলো। সুদেব ঘড়ি দেখল, রাত 10:30। ছেলেকে খাইয়ে স্বপ্না এখনও ছাড়া পায়নি। বড় হয়েও ছেলে মাঝে মাঝে বায়না ধরে ঘুমের সময় মাকে তার পাশে শুতে হবে। আজও বোধহয় সেই বায়না ধরেছে। দরজাটা খোলার জন্য উঠতে ইচ্ছে করছিল না। সন্তোষ দরজা খুলল। কোনো মহিলাকে বাড়ির কাজের জন্য না রেখে সন্তোষকে রেখেছে সুদেব। বছর 50 বয়স, চমৎকার রান্না করে, আবার সকাল 9:30 বেরিয়ে যায়। সুদেবের দেওয়া চাকরি করে প্রাইভেট ফার্মে বিকেল 5টা পর্যন্ত। আমস্ত কৃতজ্ঞ লোকটা। সন্তোষ এসে বলল, মেজদাবাবু আর ছোট জামাইবাবু এসেছেন। এত রাত্রে? বলেই খেয়াল হলো। ভাবল উঠে গিয়ে ওদের সঙ্গে কথা বলবে।
মুহূর্তে মনে হলো দরকার কি, এখানে আসুক, 3টে চেয়ার তো খালি আছে। সে বলল, আসতে বলো। এখানে নিয়ে আসবো? আমি যা বললাম তাতে কি মনে হলো অন্য কোথাও বলেছি? সন্তোষ দৌড়ে ফিরে গেল। তারপরই বাসুদেব এবং গোবিন্দলালকে ঘরে ঢুকতে দেখা গেল। সুদেব ডাকল, এখানে চলে এসো। আমি বুঝতেই পারছো, তোমার সামনে কখনো খাইনি, তুমি কিছু মনে করো না দাদা। বাসুদেব গ্লাস এবং বোতল দেখে সংকুচিত হয়ে গিয়েছিল। নিচু গলায় বলল, আজ ছেড়ে দাও গোবিন্দলাল, পরে না হয়। সুদেব বলল, কোনো জরুরি কথা ছিল তো ঠিক আছে, এলেই যখন তখন আজ ছেড়ে দেবে কেন? বসো, আই অ্যাম অল রাইট। ওরা বসতে সে আবার বলল, আমি যদি তোমাদের অফার করি তাহলে কি তোমরা কিছু মনে করবে? বাসুদেব বলল, না না, আমার ওসব চলে না। শোন, একটু আগে গোবিন্দলাল আমার কাছে এসেছে, বোনটির বিরুদ্ধে ওর অনেক কমপ্লেন আছে। হাত নাড়ল সুদেব। দেখো দাদা, ওটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওদেরই বুঝে নিতে দাও, আমরা কেন নাক গলাবো? এতক্ষণে গোবিন্দলাল কথা বলল, আপনারা যাকে নাক গলানো বলছেন তা না করলে পরে আমাকে দোষ দেবেন না, কারণ ব্যাপারটা নিছক স্বামী স্ত্রীর ব্যাপার নেই। অবশ্য আপনারা কথা না বলতে চাইলে আমি চলে যাব। সুদেব সোজা হয়ে বসল। সমস্যা জটিল বলে মনে হচ্ছে। বাসুদেব বলল, হ্যাঁ, বোনটি শ্বশুরবাড়িতে অ্যানাউন্স করে এসেছে এই বলে যে সে ডিভোর্স নেবে, বিয়ে ভেঙে দেবে। সে কি? গলা উপরে উঠল সুদেবের। ও চাকরি বাকরি করে না, ডিভোর্স নিলে ওর চলবে কি করে? কোর্টের অর্ডার পেলে তোমার কাছে আর কত পেতে পারে? মূর্খ, এর জন্য বাবা মা দায়ী। গোবিন্দলাল বলল, অদ্ভুত তো, আপনি বলছেন ওর আয় নেই বলে ডিভোর্স নেওয়া ঠিক নয়, তার মানে সুরঙ্গমা রোজগার করলে আপনার আপত্তি থাকতো না? ঠিক তাই। তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো গোবিন্দলাল। তোমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে এ বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই ওর। বাবা মার কাছে উঠবে। মেয়েদের বিয়ে, চিকিৎসায় বাবার সব সঞ্চয় প্রায় শেষ হবার মুখে। মেয়ে এলে উনি নিশ্চয়ই তাড়িয়ে দেবেন না। সেক্ষেত্রে আমাদের উপর দায়িত্ব এসে পড়বে। আমি ঠিক বোঝাতে পারছি? সুদেব জিজ্ঞাসা করল। বাসুদেব বলল, আজ থাক গোবিন্দলাল। তুমি তখন থেকে থাক থাক বলছো কেন বলো তো? সুদেব খেঁকিয়ে উঠল। বাসুদেব তাকালো। এই সময় স্বপ্না ঘরে এলো। দাদা তো ঠিকই বলছেন, তোমাদের বোন ডিভোর্স করতে চাইছে। কেন করছে, সমস্যাটা কি, সেটা কিভাবে সমাধান করা যায় তা না ভেবে তখন থেকে তুমি টাকা পয়সার কথা বলে যাচ্ছ। তোমার মাথা আজ কাজ করছে না? কে বলল? আই এম ফাইন। ঠিক আছে গোবিন্দলাল, সমস্যাটা কি? কেন বোনটি ওরকম চাইছে? তার মনে হচ্ছে আমি তাকে যন্ত্রণা দিচ্ছি। আমার ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যাওয়ায় প্রচুর ধার হয়ে গিয়েছে, সব রকমের খরচ কমাতে হয়েছে। আপনাদের বোন সেটা মানতে পারছে না। তার ধারণা আমি টাকা থাকা সত্ত্বেও তাকে কষ্ট দেবার জন্য এসব করছি, অথচ ভালো সময়ে আমি তাকে বিদেশে নিয়ে গিয়েছি, যা চেয়েছে দিয়েছি। এখন উঠতে বসতে কথা শোনায়। বাইরে ওই অবস্থা, ঘরে অশান্তির চূড়ান্ত করছে। কতক্ষণ মাথা ঠান্ডা রাখা যায় বলুন? রাগের মাথায় আমিও 2-4টে কড়া কথা বলে ফেলেছি, ব্যাস। সেইটাকে আঁকড়ে ধরে আরও ঝামেলা তৈরি করেছে। আজ বলে এসেছে আর ফিরবে না, ডিভোর্স নেবেই আর আমার কাছ থেকে মোটা টাকা আদায় করবে। গোবিন্দলাল ঠোঁট কামড়াল। দিস ইজ ব্যাড, ভেরি ব্যাড, সুদেব বলল। বাসুদেব বলল, তোর সঙ্গে ওর এক সময় ভালো ভাব ছিল, তুই একটু ওকে বুঝিয়ে বল যাতে ফিরে যায়, বোঝালে নিশ্চয় বুঝবে। সুদেব গোবিন্দলালকে জিজ্ঞাসা করল, সে এখন কোথায়? স্বপ্না উত্তরটা দিল, এ বাড়িতেই। ডাকো ওকে, বলো আমি কথা বলবো। পাগল, এত রাত্রে ওসব করো না, স্বপ্না শক্ত গলায় বলল।
একটু চিন্তা করল সুদেব, তারপর বলল, দাদা, আমরা গোবিন্দলালের বক্তব্য শুনেছি, বোনটির বক্তব্য শোনা দরকার, তাই না? তা গোবিন্দলাল, তোমার কি ইচ্ছে? পুনর্মিলন? বোনটিকে ফিরিয়ে নিয়ে যেতে চাও? যদি সে আমার ওখানে গিয়ে অশান্তি না করে তাহলে চাই। হঠাৎ স্বপ্না বলল, আসলে ছেলে মেয়ে নেই বলে এই অবস্থা। গোবিন্দলাল বলল, তার জন্য আমি দায়ী নই বৌদি। ও নিশ্চয়ই আগে আপনাদের সব বলেছে। ওর শরীরে যে প্রবলেম ছিল তা একটা ছোট্ট অপারেশন করলে মিটে যেত, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি। ওর ধারণা অপারেশন করলে ওর শরীর ভেঙে যাবে। বলে বলে হাল ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ মাসখানেক আগে জেদ ধরল ও অপারেশন করাবে। আচ্ছা, আপনারাই বলুন, 40 পেরিয়ে গেছে ও। এখন অপারেশন করার পর যদি কনসিভ করে, তাহলে সেই বাচ্চাটাকে মানুষ করবে কে? আমার তো বেশ বয়স হয়েছে। তাছাড়া শেষ সময়ে মা হতে গিয়ে ওর জীবনও বিপন্ন হতে পারে। তাই আমি রাজি হইনি। এতে রাগ আরও বেড়ে গেছে। স্বপ্না মাথা নাড়ল। আরেকটা কথা বলেই থেমে গেল। সুদেব বলল, কি হলো, কমপ্লিট করো। স্বপ্না মাথা নাড়ল। না, দাদার সামনে। বাসুদেব তাকালো। তুমি নিশ্চয়ই অশোভন কিছু বলবে না? যদি ওদের কোনো সমস্যা হয় বলতে পারো। না মানে, আপনাদের কনজুগাল লাইফ এখনও ঠিকঠাক আছে তো? মনে হচ্ছে আপনি ওর কাছে কিছু শুনেছেন বৌদি। হ্যাঁ। স্বীকার করতে স্বপ্নারই লজ্জা লাগছিল। দেখুন, মনের মিল যদি না হয়, সবসময় যদি অশান্তি লেগেই থাকে, তাহলে ওদিকে মন যায় না। আমি যন্ত্র নই। এই কথাও আপনাদের বোনকে আমি বোঝাতে পারিনি। গোবিন্দলাল হতাশ গলায় বলল। বাসুদেব এবার উঠে দাঁড়ালো। তাহলে ওই কথাই রইল, কাল সুদেব বোনটির সঙ্গে কথা বলবে, বোঝাবে, তারপর তুমি এসে নিয়ে যেও। আচ্ছা, আমি আসছি। বাসুদেব বেরিয়ে গেল। সুদেব বলল, দাদার কাণ্ডটা দেখলে স্বপ্না? কি? স্বপ্না বুঝতে পারছিল না। জামাই বাড়িতে এসেছে, তাকে ডিনারে না ডেকে নিজে চলে গেল। মা বাবা শুনলে কিভাবে নেবে? গোবিন্দলাল, তুমি এখান থেকে খেয়ে যাবে। না না, ব্যস্ত হবার দরকার নেই, আমি ফিরে গিয়েই খাবো। তাহলে একটা হুইস্কি নাও। না, আমি খুব দুঃখ পাবো। তুমি তো আর দাদার মতো একাদশী করে নেই, খেয়েছ তো এক আধবার। স্বপ্না, গ্লাস এনে দাও, কুইক। সুদেব স্ত্রীর দিকে তাকালো। স্বপ্না বলল, এটা বোধহয় ঠিক হবে না। কারণ? সুরঙ্গমা শুনলে আরও খেপে যাবে। তুমি খাও সেটা আলাদা কথা, জামাইকেও খাইয়েছ জানলে বাবা মা দুঃখ পাবেন। জানবে কি করে? কে ঢাক পেটাবে? দেওয়ালেরও কান আছে। এবার গোবিন্দলাল বলল, বৌদি, আপনি গ্লাস আনুন। স্বপ্না একবার তাকালো, তারপর গ্লাস এনে দিল। সুদেব হুইস্কি ঢালল। জানো গোবিন্দলাল, আমার পুত্র উপদেশ দিয়েছেন এখন থেকে স্কচ ছেড়ে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জ খেতে। ভাবো। সে কি? কখন বলল? চিৎকার করে উঠল স্বপ্না। তুমি আসার আগে টিভিতে বিজ্ঞাপন দেখেছে। সর্বনাশ! টিভি একদম সর্বনাশ করে তবে ছাড়বে। গোবিন্দলাল গ্লাস তুলে বলল, আনন্দ। আনন্দ? বা, গুড, আনন্দ। সুদেব হাসল। লন্ডনে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, সিরাজুর রহমান, বিবিসিতে চাকরি করতেন। উনি প্রথমবার গ্লাস তুলে বলতেন, আনন্দ। যাকগে বৌদি, আমি মদ খাই না, আজ অনেক বছর বাদে চুমুক দিচ্ছি। এই কারণে আপনার ছোট ননদ রাগ করবেন বলে মদ খাওয়া বন্ধ করতে আমি আর রাজি নই। স্বপ্না বলল, আপনাকে একটা অনুরোধ করব। বলুন। আমার এই ছোট ননদটি বেসিক্যালি বোকা, আপনি একটু ওর সঙ্গে কোঅপারেশন করুন। স্বপ্নার গলায় মিনতি। সম্ভব হলে আপোষ করব, কিন্তু সম্ভব হবে কি? ও সুন্দরী মানছি, নিজেকে ও অপর্ণা সেনের সঙ্গে তুলনা করে, বলে
50-এ যদি অপর্ণা অত সুন্দরী থাকতে পারে, তাহলে 43-এ আমি পারবো না কেন? এই শরীর নিয়ে অহংকারী ওর কাল হয়েছে। সুদেব চোখ বন্ধ করেছিল, বলল, বাবা, আমার বোন ডার্ক সাইডে সুন্দরী। বিয়ের আগে কত ছেলে যে ওর সঙ্গে প্রেম করতে চেষ্টা করেছে, কিন্তু ও পাত্তাই দেয়নি। বুঝলে গোবিন্দলাল, তখন যদি একটু আধটু প্রেম করতো তাহলে ভালো হতো। তার মানে? সুদেব চোখ খুলল। কি বলছো তা খেয়াল আছে? আছে। আপনারা কি জানেন এখন ওর পাশে স্তাবকরা এসে গেছে? সবাইকে ডেকে ডেকে কোনো স্ত্রী যদি বলে আমি অসুখী, আমার স্বামী বাজে লোক, তাহলে যে কোনো পুরুষই মনে করবে এই মহিলা খোলা মাঠ। একটু স্তাবকতা করলেই একে পাওয়া যাবে। ঠিক তাই হয়েছে। আমার কিছু বন্ধু যারা বাড়িতে আসে, তারা ওর আপনজন হয়ে গিয়েছে। অসম্ভব, মিথ্যে কথা! চিৎকার করে উঠল সুদেব। তুমি আমার বোনের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। একটা অনেস্ট ভদ্রমেয়ের চরিত্রকে কলঙ্কিত করার কোনো রাইট তোমার নেই। গ্লাসটা শেষ করে স্খলিত পায়ে বেডরুমে ঢুকে গেল সুদেব। গোবিন্দলাল হতভম্ব। ধীরে ধীরে গ্লাসটা নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা আমি চলি। স্বপ্না চট করে সামনে এসে দাঁড়ালো। প্লিজ, আপনি রাগ করবেন না। ওর মাথা এখন কাজ করছে না। আসলে ছোট বোনকেও খুব ভালোবাসে, আর ড্রিঙ্কও অনেকটা করেছে। উত্তেজনার মাথায় কি বলতে কি বলে গেল। ঠিক আছে, আপনি আমাকে বলে যান, কিছু মনে করেননি? কি করে বলি বলুন তো? আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বেশ, আপনারা কাল সুরঙ্গমার সঙ্গে কথা বলুন। ও যদি যেতে চায় তাহলে আমাকে একটা ফোন করবেন। এলাম। গোবিন্দলাল চলে গেল। খুব খারাপ লাগছিল স্বপ্নার। এখন তার মনে হচ্ছিল গোবিন্দলাল অনেক বেশি বিবেচক, বুদ্ধিমান। তার ননদটাই অপরাধী, অপরাধী তার স্বামীও। একটু আগে যে বোনের দায় ঘাট থেকে নামাতে চাইছিল, সেই এখন বোনকে সমর্থন করে জামাইকে অপমান করল। সবটা শোয়ার ঘরে ঢুকল। সুদেব বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। সে জানে এখন ওর সঙ্গে কথা বলার চেষ্টা করা বোকামি। সে উল্টো পথ ধরল। এই শোনো, শুনছ? সুদেবের ঘুম এসে গেছে এর মধ্যেই। সরে শও, আমি আলো নিভিয়ে দিচ্ছি। আজ খাওয়া হবে না। কি বললে? বিড়বিড় করল সুদেব। তোমার জন্য আজ রাত্রে উপোস করে থাকতে হবে। কেন? চোখ খুলল সুদেব। আমার জন্য কেন? তুমি না খেলে আমি খাবো না। ও, ঠিক আছে। উঠে বসল সুদেব বেশ কষ্ট করে। শোনো, তুমি খুব ভালো মেয়ে, লক্ষ্মী সোনা। আমাকে জাস্ট একটু দুধ আর দুটো রুটি দাও, ব্যাস। কেমন? আগে ওঠো। সুদেব অনেক চেষ্টা করে উঠে দাঁড়ালো। স্বপ্না ওর হাত ধরে খাওয়ার টেবিলে নিয়ে এলো। চেয়ারে এলিয়ে দিয়ে বলল, একদম ঘুমোবে না, আমি খাবার আনছি। সুদেব মাথা নাড়ল, কিন্তু সোজা হয়ে বসে থাকতে সে আর পারছিল না। খুব দ্রুত দুধ, রুটি আর সন্দেশ ওর সামনে এনে দিয়ে নিজের খাবার নিয়ে বসল স্বপ্না। আজ কটা খেয়েছ? ঈশ্বর জানেন। খাওয়া শুরু করল সুদেব। মাতাল হয়ে গেলে তোমাকে খুব কুৎসিত দেখায়। কুৎসিত? হ্যাঁ, জঘন্য। কথা বলতে প্রবৃত্তি হয় না আমার। তাহলে কথা বলো না। আমি মাতলামি করছি না, তবু আমাকে মাতাল বলবে? তুমি এখন বুঝতেই পারছো না কি করছো। পারছি, এই তো দুধ রুটি খাচ্ছি, নিরামিষ খাবার। স্বপ্না চুপ করে গেল। তার মনে হলো আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। গল্পের বাক্সবাড়ি রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজনের 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।